নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30 আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে ঘুম থেকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম বলে শরীরে একটু এনার্জিও ছিল। তো ওই রকমই ব্রাশ করে সোজা চলে এলাম ছাদে। আর ছাদে এসে দেখি সব ফার্নিচারগুলোই বেশ কদিন ধরেই মোছামুছি হয়নি বলে নোংরা জমে গেছে। তো আজকে বসে পড়লাম সেগুলোই মোছামুছি করতে। এই খাটটা বলতে পারো সেই দুর্গাপূজার সময় মোছামুছি করেছি, তারপর থেকে আর সেভাবে চোখে পড়েনি। তবে আজকে ওপরে আসতে যখন ভাবলাম আমার আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস সব কিছু পরিষ্কার করব, তখন খাটটার দিকে নজর যেতেই দেখি খাটেও কিন্তু বেশ ছাইকালি জমেছে। তো খাটটাই কেন বাদ থাকে, তাই খাটটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডিজাইনগুলোর জন্যই কিন্তু ছাইটা জমে যায়। যাই হোক, খাটটা পরিষ্কার করা হয়ে গেল, বালিশের জায়গায় বালিশগুলোকে রেখে দিলাম। আর তারপরে চলে এসেছি আমার শোকেস আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। প্রেগনেন্সিতে কিন্তু এই সব কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যেতেই পারে। এগুলো করলে কিন্তু খুব একটা শরীরের চাপও পড়ে না আর ক্ষতিও হয় না। তাই চাইলে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে সমস্ত ফার্নিচার পরিষ্কার করে নিতে পারো। আমরা মেয়েরা সব সময় কিন্তু বড় নির্ভরশীল। আমাদেরকে কিছু করতে গেলে সব সময় অন্যের উপর নির্ভর করতে হয়। আমরা চাইলেও কিন্তু নিজের ইচ্ছায় কিছু করতে পারি না। কেন এই কথাটা বললাম জানো? আসলে আজকে না আমার সকাল থেকে খুব চাউমিন খেতে ইচ্ছে করছে। তো চাউমিন খেতে ইচ্ছে করছে মানে যথারীতি তো আমি আমার হাজব্যান্ডকেই কথাটা বলবো। তো ওকে বললাম যে চাউমিন খেতে ইচ্ছে করছে, আমার জন্য বিকেলে চাউমিন এনে দেবে। আসলে ও জানো তো একদমই পছন্দ করে না আমি বাইরের খাবার এই সময় খাই, যদিও জানি সেটা আমার ভালোর জন্যই। তবে কখনো কখনো তো খেতেও ইচ্ছে করে, তাই না? আসলে এইবারে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওর সামনে কিন্তু ডাক্তার বলে দিয়েছিল যে বাইরের খাবার টোটালি এই মাস থেকে বন্ধ। যদিও মাসে 10-এ একবার খাচ্ছিলে, সেটাও কিন্তু বন্ধ। তো সেটা তো ওর সামনেই বলেছে, তারপর থেকে কি করে আমাকে খেতে দেয়। তবে আমি যদিও বাইরের খাবার খুব একটা খাই না, তোমরা ভিডিওতে আশা করি দেখে কিছুটা হলেও বুঝতে পারবে। আমি যেটা খাই সেটাই কিন্তু ভিডিওতে শেয়ার করি। তো যাই হোক, মাঝে সাঝে তো আমাদেরও খেতে ইচ্ছে করে, তাই না? তো ওকে বললাম একবার এনে দেবে। ও তো যথারীতি মুখের সামনে বলে দিল একদমই না। ডাক্তার কি বলেছিল মনে নেই নাকি ভুলে গেছো? তাহলে এবারে যখন ডাক্তার দেখাতে যাবে আমি কিন্তু ডাক্তারের সামনে ডাইরেক্টলি বলে দেবো তুমি বাইরের খাবার খাচ্ছ। আর সত্যি বাইরের চাউমিনটা কিন্তু বেশ ঝাল মশলা দিয়ে বানায়, কিন্তু ওই যে লোভ মানে না। আর বলে নাকি এই সময় যদি কিছু খেতে ইচ্ছে করে সেটা খেয়ে নিতে হয়, আর না হলে বাচ্চার লালা পড়ে। তো যাই হোক, ও তো আমাকে খেতে কোনো রকমই দিল না। তো আমাকে বললো একটা কাজ করো, বাড়িতে চাউমিন বানিয়ে নাও। আর আমার জানো তো বাড়ির চাউমিনটা খেতে একদমই ভালো লাগে না। ওই আলু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে একদমই ভালো লাগে না। আমি ওকে একটাই কথা বললাম, এখন যদিও মাসে একবার খাওয়া যেতেই পারে, যখন বেবি ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে কিন্তু পুরোপুরি 3 মাস নুন, ঝাল, তেল জাতীয় খাবার খাওয়া টোটালি বন্ধ। সেই 3 মাসটা জুড়ে কিন্তু শুধু সেদ্ধ খাওয়া। তো সেটাই ওকে বললাম, এখন তো 2 মাস বাকি আছে, তাহলে একবার করে খেয়ে নিই। কিন্তু ও তো আমাকে কোনো রকমই খেতে দিল না। তো মনটা তো একটু খারাপ হয়ে গেল। তখনই ওর সাথে এই কথাটাই শেয়ার করছিলাম যে আমরা মেয়েরা না সবসময় বড় নির্ভরশীল। কিছু খেতে ইচ্ছে করলেও সেটা অন্যের ওপর নির্ভর করতে হয়। কারণ আমরা চাইলে বাড়ির থেকে বেরিয়ে যেতে পারবো না, গিয়ে পরে নিয়ে চলে আসবো, খেয়ে নেব, এই জিনিসটা তো একদমই নয়। যদিও সেটা বাবার বাড়িতে হয়, শ্বশুর বাড়িতে তো সেটা একদমই হবে না যে নিজের ইচ্ছে মতো যাবো, দোকান থেকে খাবারটা নিয়ে চলে আসবো, সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, সেই আর কি, মনটা একটু খারাপ হয়ে গেল। তো বাড়িতে চাউমিন যদিও বানিয়েছিলাম, আমি কিন্তু খাইনি, ও একাই খেয়েছিল। তো আমাকে বললো ঠিক আছে, এবার যখন ডাক্তার দেখাতে যাবে, আর তো 2-3 দিনের মধ্যেই যাব, তখন ডাক্তারকে জিজ্ঞেস করে নেব যে মাসে একবার কি বা একটু মতো খাওয়া যেতেই পারে। তো যদি ডাক্তার হ্যাঁ বলে, পারমিশন দেয়, তবে কিন্তু তোমাকে আমি খাওয়াবো। তো যাই হোক, কি আর করা যায়, কিছু তো আর করার নেই, তাই না? তো যাই হোক, ওই জন্যই মনটা একটু খারাপ হয়ে গেছিল।
আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত রুম ঝাড় দেওয়া হয়ে গেছে। আসলে আজকে তোমরা দেখলে আমি বসে বসে ঝাড় দিয়েছি, তার কিন্তু একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি যে ভিডিও করি, আমার ডাক্তার মানে যে ডাক্তারকে আর কি আমি দেখাচ্ছি, সে কিন্তু আমার ব্লগগুলো মাঝে সাঝে দেখে। তোমরা কিছুদিন আগে লক্ষ্য করেছো কিনা আমি জানি না, ওপরে যখন আমি ঝাড় দিতে আসি আমার কোমরে খুব ব্যথা করছিল, মানে কোমরটা ধরে একটু ওপর দিকে তাকিয়েছিলাম। জানি না তোমরা এত ডিটেলসে লক্ষ্য করেছো কিনা, কিন্তু এই জিনিসটা ডাক্তারবাবু লক্ষ্য করেছে। তো তখনই উনি আমাকে বললেন, তোমার যখন ঝাড় দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা হচ্ছে, তুমি একটা কাজ করো, বসে বসে ঝাড় দেবে। আর উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন ঠিক কেমন করে ঝাড়টা দিতে হবে, মানে ভিডিওটা পাঠিয়েছিলেন। তো সে আর কি ভিডিও দেখে আমি ওইভাবে আজ থেকে শুরু করলাম ঝাড় দেওয়া। যদিও ঝাড় দিতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ ওইভাবে তো ঝাড়টা দেওয়া আমাদের মানে আর কি অভ্যাস নেই। 2-3 দিন অভ্যাস করলেই হয়তো হয়ে যাবে। তো যাই হোক, ওইভাবে আজকে ঝাড়টা দিয়ে দিলাম। আর তোমরা যারা আর কি প্রেগনেন্ট আছো, প্রায় 6 মাস শেষ হয়ে 7-8 মাস চলছে, তাদেরকে একটাই কথা বলবো, দাঁড়িয়ে যদি ওইভাবে মানে ঝাড় দিতে বা ঘর মুছতে অসুবিধা হয়, তোমরা এক কাজ করতে পারো, ওইভাবে বসে বসে ঝাড় দিতে পারো, যেভাবে আর কি আমি দিলাম। আমার কিন্তু চা খাওয়া হয়নি, যেহেতু ব্রাশ করে তো ওপরে চলে গিয়েছিলাম, থাইরয়েডের ওষুধটা খেয়ে গিয়েছিলাম। তো হাতে 20 মিনিট সময় ছিল, তো 20 মিনিটের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবার পর নিচে এসে চা আর 4টে বিস্কিট খেয়ে নিয়েছি। চা বিস্কিট খাওয়া যেই হয়ে গেছে, সে এখন স্নান করে নেব, কারণ প্রচণ্ড গরম করছিল। তো সে আর বেশিক্ষণ আর অপেক্ষা করিনি, এখন সোজা গিয়ে স্নান করে নেব। দুদিন আগের একটা ভিডিওতে একটা বোনু বা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমাকে দেখলে না অনেকটা সাহস লাগে, কারণ তুমি প্রেগনেন্সিতে এত বেশি অ্যাক্টিভ থাকো, তোমাকে দেখে বেশ ভালো লাগে, তুমি এত কাজবাজ করো এই শরীর নিয়ে, এনার্জি নিয়ে, তো বেশ ভালো লাগে। তো হ্যাঁ, সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি অ্যাক্টিভ থাকার। তার কারণ হচ্ছে সবসময় যদি মনে হয় নিজের শরীর খারাপ, তাহলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো সেখানে যদি নিজের কাজের মধ্যে থাকি, তো সেখানে মনটাও ভালো থাকে। আর সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শরীর ভালো রাখা। তার জন্যই চেষ্টা করি সবসময় অ্যাক্টিভ থাকার, যাতে নেতিয়ে না পড়ি। তবে আজ 2-3 দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, আমার শরীরে কিন্তু সকাল দিকটাতে সেভাবে কোনো এনার্জি আমি আর পাচ্ছি না, যে মন খুলে একটু কাজ করব, রান্নাবান্না করব। এখন তো রান্নাবান্না করতে একদমই পারছি না, শরীর আর সাথ দিচ্ছে না। এত পরিমাপে গরমটা পড়ে গেছে, রান্নাঘরেই আর যেতে ইচ্ছে করছে না। ওই 10টা 10:30 পর্যন্ত যদিও কোনো রকমের রান্নাঘরে থেকে যাচ্ছি, 11টার পর থেকে তো আর একদমই থাকতে পারছি না। তো এখন দেখো স্নান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। তার কারণ হচ্ছে ওই যে তোমাদের দাদাভাইয়ের টিফিন বানাবো, আর আজকে টিফিনেও পরোটা খেতে চেয়েছিল, তো সে আর কি ওর জন্য শ্বশুরমশাইয়ের জন্য পরোটা করব। আমি কিন্তু এই টিফিনে পরোটা লুচি একদমই খেতে পছন্দ করি না, কারণ এই পরোটা লুচি খেলে আমার শরীর খারাপ করে যায়, যার কারণে আমি ভাতটাই খাই। আর এই গরমে আমার মনে হয় এই তেল জাতীয় জিনিসগুলো খাওয়াটা মানে আর কি না খাওয়াটাই ভালো। তো এদিকে দেখো ওর জন্য পরোটার আলুর চচ্চড়ি হয়ে গেছে, তো আলুর চচ্চড়িটা আমিই করলাম। আর পরোটাগুলো আমি সেঁকে নিয়েছিলাম, শাশুড়িমা বেলে দিয়েছিল, তারপর শাশুড়িমা আর কি ভেজে নিয়েছে। তো ওকে খাবারটা দিয়ে চলে এলাম। এখন রান্নাঘরে আবার চলে এসেছি, সেটা হচ্ছে ভাতটা হয়ে গেছে। তো ভাবলাম যাই ভাতটাও একেবারে নামিয়ে দিই। আর প্রেশার কুকারের ভাত তো 10 মিনিটের বেশি যদি হয়ে যায়, মানে 12 মিনিট 15 মিনিট হয়ে গেলে ভাতটা গলে যায়। আর গলা ভাত তো কেউ খেতে চাইবে না, আমরা যদিও জোর করে খেয়ে নিই, শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড তো একদমই খেতে চায় না। তো যার কারণে ভাতটা ঠিক সময় মতো নামাতে হয়। তো এখন প্রায় 10 মিনিটের মতো অফ করা হয়ে গেছে। তো ভাতটা নামাতেই দেখি ভাতটা কিন্তু হয়নি, একটু মতো শক্ত আছে। তো আবার চাপিয়ে দিলাম ভাতটা। আমাকে অনেকেই বলছো দিদি ভাই তুমি তোমার ব্লগগুলো একটু বড় করে দাও, কারণ বড় ব্লগ দেখতে বেশি ভালো লাগে। আসলে সেটা আমিও জানি, ভিডিওটা যদি একটু বড় হয় তোমাদের একটু দেখতে ভালো লাগবে। তবে কি জানো তো, এখন আর পারছি না, এই শরীর নিয়ে ভিডিও করাটা সত্যি একদমই সম্ভব হচ্ছে না। তাও আমি চেষ্টা করি তোমাদের কথা মতো প্রত্যেক দিন ভিডিও করার, যতটুকু পারি আর কি। যেমনভাবে থাকি, যা যা কাজ করি সেটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তবে জানো তো এখন আর সেটা সম্ভব হয়ে উঠছে না, যেহেতু শরীর আর ভালো থাকছে না। তো যাই হোক, চেষ্টা করব শরীর একটু ভালো থাকুক, অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করার। তো এদিকে দেখো শাশুড়ি মা আমার সবজিগুলো কেটে দিচ্ছিল, যেহেতু আমি আজকে রান্নাটা চাপাবো বলে।
তো নিরামিষে রান্না হবে আজকে। তো বন্ধুরা, রান্না প্রায় শেষের কাছাকাছি। আর আজকে রান্নাবান্না কিন্তু আমিই করেছি। তোমরা তো দেখলে শাশুড়িমা সব কিছু কেটে দিয়েছে, আমি শুধু রান্নাটা চাপালাম। আর আজকে হচ্ছে অমাবস্যা পুজো, তো শাশুড়িমা এখন গেছে পুজো আনতে। আর এখন বাজে 12টা। আমার রান্না হয়ে গেছে বলতে এখানে এই যে পটলটা এখনই নামালাম, আর ওইদিকে প্রেশার কুকারে চাপানো আছে তোমার পুঁই কুমড়ো কচু দিয়ে সবজি একটা, মানে মোটামুটি সবজি রান্না সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। শুধু একটু খসলা ভাজবো তোমাদের দাদাভাইয়ের জন্য, ও খসলা ভাজা খেতে খুব ভালোবাসে। তো খসলাটা ভাজা হয়ে গেলে মোটামুটি রান্না আজকে শেষ। আর প্রচণ্ড ভ্যাপসানি গরম লাগছে, যেহেতু সকালে একটু বৃষ্টি হয়েছে। আর সকাল ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন দেখছি এই 11:30টার দিকে একটু রোদ বেরিয়েছে বলে আরও ভ্যাপসানি গরম লাগছে। তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, পুরো ঘেমে আছি। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদিভাই শরীর কেমন আছে। তো শরীর বলতে মোটামুটি আছে বলতে পায়ের ফোলাটা কমেনি আর হাতের ফোলাটা কমেনি, তাছাড়া কিন্তু শরীর মোটামুটি ভালোই আছে। তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিই, মানে শুধু ওই খসলাটা ভাজলেই হয়ে যাবে। তো চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই প্রেগনেন্সি অবস্থায় কি বাইরের এই ঝাল নুন তেল জাতীয় খাবার খাওয়াটা ভালো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যদি আমার খেতে ইচ্ছে করছিল, তোমাদের মতামতটাও কিন্তু জানিও। তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।